বিষাক্ত তৃষ্ণা, লেখিকা আয়রা নূর, পর্ব সংখ্যা ১৩। আরে জাহিদ, তুমি ওদেরকে স্পেশাল ট্রিটমেন্ট দাও। আমি যতদিন এখানে আছি তুমি ওদের খেয়াল রাখো কেমন? যেভাবে পারো আপ্যায়ন করো, কিন্তু একটু বেশি কষ্ট দিয়ে ওদেরকে একটু আগলে রেখো, কেমন? বাঁকা হেসে কথাগুলো বলে মেহেরাব। আপনার কফি। আনাসাকে রুমে আসতে দেখে মেহেরাব জাহিদকে বলে, আচ্ছা আমি এখন রাখি, আর তুমি ওদেরকে একটু ভালো মতো আপ্যায়ন করো কিন্তু। হুম। বলেই ফোন কেটে দেয় মেহেরাব। আনাসা মেহেরাবের কাছে এসে তার হাতে কফির মগটা দিয়ে চলে যেতে নেবে, তখনই মেহেরাব তাকে আটকে ফেলে আর বলে, কোথায় ছিলে এতক্ষণ? ওহির সাথে গল্প করছিলাম। ও। আনাসা একবার ঘড়ির দিকে তাকায়, তারপর বলে, আমি যাই, ওই একা একা সবটা করছে, ওকে একটু গিয়ে হেল্প করে আসি। বলেই মেহেরাবকে কোনো কথা না বলতে দিয়ে রুম থেকে বের হয়ে যায়। মেহেরাব আর কিছু বলে না, নিজের ল্যাপটপটা বের করে পরশুদিনের মিটিং এর জন্য সবকিছু চেক করতে লাগলো। রাত এখন প্রায় ১১:৩০ বাজে। ডিনার করে যে যার রুমে এসেছে, ওই শোয়ার প্রস্তুতি নিচ্ছে। তখনই তার ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিতেই দেখতে পায় আনোয়ার নাম্বার থেকে কল এসেছে। ওই প্রথমে কলটা ধরতে চায়নি, তাই কলটা কেটে দেয়। দ্বিতীয়বারও কল আসে, কিন্তু এবারে ওই আর কলটা রিসিভ করে না। এভাবে প্রায় ১০ বার কল এসেছে। এবারে বেশ বিরক্ত হয়ে কলটা রিসিভ করে। কানে ধরে হ্যালো বলার আগে ফোনের ওপাশ থেকে বেশ গম্ভীর স্বর ভেসে আসে জাহিদের। এতবার কল করেছি, কল রিসিভ করছো না কেন? জাহিদের বলতে দেরি, কিন্তু ওহির কলটি কাটতে দেরি হয় না। জাহিদের মুখের উপরই কল কেটে দেয় ওহি। জাহিদ আবারও কল দেয়, কিন্তু ওহি কলটি কেটে দেয়। এমন করে জাহিদ বারবার কল দিচ্ছে, কিন্তু ওহি বারবার কলটি কেটে দিচ্ছে। শেষমেশ বিরক্ত হয়ে ওই কল রিসিভ করে আর বাজকায় কণ্ঠে বলে, এই আপনার সমস্যা কোথায়, হ্যাঁ? দেখছেন না কল কেটে দিচ্ছি, আর আপনি বারবার কল দিচ্ছেন কেন? বলে আবারও কল কাটতে যাবে, কিন্তু ওই থেমে যায় এবং আহিদ বলে, এই মেয়ে, একদম কল কাটবে না। আমার কথা এখন শেষ হয়নি। আমার কথা শেষ হবে, তারপর কল কাটবে। ওরে আমার নবাব এলো রে। উনি বলবে আর আমি ওনার কথা শুনবো। পারবো না। কি বলবেন? কি করবেন? করে দেখান। কি করব সেটা পরেই বুঝতে পারবে। আগে আমার কথা শোনো। বললাম না পারবো না। আপনি করা কবে থেকে শিখলে? চায়না গিয়ে নতুন ছোকরা পেয়েছো নাকি, যে আমাকে এখনো বুড়ো ভেবে আপনি করছো? গম্ভীর স্বর জাহিদের। পেলে আপনার কি? আর বুড়ো ভাববো আর নাই বা কেন? আপনি তো বুড়োই। আমার ব্যাপারে আমি দেখে নেব। অত সব আউল-ফাউল কথা বলবেন না, বাজে লোক। এই কি বলে তুমি? আমি আউল-ফাউল লোক? এই মেয়ে, তুমি আমাকে আউল-ফাউল বলো কেন? কোন সাহসে? কলিজা খুব বড় হয়ে গিয়েছে তোমার? দাঁড়াও, আমি তোমার কলিজা কেটে ছোট করে দেব। ওহি জাহিদের কথা শুনে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। সে জাহিদকে আরো জ্বালানোর জন্য বলে, আরে ভাইয়া, আপনি আমার কলিজা কেটে ছোট করে দিয়ে আমার শোনার কি হবে? আমার কলিজা তো তার কাছেই আছে। শয়তানি হাসি দেয় ওহি। জাহিদ ওহির কথায় বোকা বনে যায়। কিছুক্ষণ চুপ থেকে আনাসার বলা কথাগুলো মাথায় আসে। একটু আগে আনাসা কল করে বলেছে জাহিদকে। তখনই আনাসা বলেছিল ওহিকে তার আগের মতো লাগছে না, হয়তো নতুন কাউকে পেয়ে গিয়েছে। কথাটা ভাবতে জাহিদের বুকটা কেঁপে উঠল। জাহিদ কম্পিত স্বরে বলল, সত্যি সত্যি কি নতুন কাউকে পেয়ে গিয়েছো? এখন আর আমাকে ভালোবাসো না, তাই না? না, ভুলটা সত্যিই আমারই। আমি সত্যি একটা গাধা। একটা নাম্বার ব্লক করেছে তো কি হয়েছে? অন্য কোনো নাম্বার দিয়ে তো ট্রাই করতে পারতাম, কিন্তু করলাম না। আসলে আমি সেই পরিস্থিতিতেই ছিলাম না। ওই মুচকি, মুচকি হাসছে আর শুনছে যে জাহিদ তাকে কনভিন্স করানোর জন্য চেষ্টা করছে। জাহিদ আবার বলে, দেখো আমি জানি আমি ভুল করেছি। সবাই তো একটা ২য় সুযোগ পায়। তাহলে আমি কেন পাবো না? আমাকে একটা সুযোগ তোমাকে দেওয়া উচিত। আর আগে আপনার অনেক সুযোগ দিয়েছি তো আমি। মনে করে দেখুন, এবার যদি সুযোগ দিই তাহলে সেটা ২য় নয়, ১০২ নাম্বার হবে। এখনো গুণে দেখেছেন আপনি যে আমি আপনাকে ঠিক কতবার সুযোগ দিয়েছি? কখনো গুণে দেখেননি। আবার যদি সুযোগ দাও তাহলে সেটা ২০২ নাম্বারের সুযোগ হবে। আর এই সংখ্যার শেষেও কিন্তু ২ আছে। মানে সেই ঘুরে ফিরে ২য়ই হচ্ছে। তাই প্লিজ আগে একটা সুযোগ দাও। প্লিজ, প্লিজ, প্লিজ। ওই কিছু না বলে জাহিদের মুখের উপরে ফোন কেটে দেয়। জাহিদ আরো কিছু বলতে চাইছিল, কিন্তু বলতে পারল না। তার আগেই ওহি আবার তাকে ব্লক করে দেয়। হুম, এত সহজ তো মাফ করব না আপনাকে আমি, মিস্টার জাহিদ। আমিও দেখি যে তুমি ঠিক কি করতে পারো আমাকে মারানোর জন্য। প্রত্যেকবার আমি কেন মানাবো? হুম? আরে আনা,
চোখে কাপড় কেন বেঁধেছিস? পেছন থেকে আক্রমণ করলি যে? কি ব্যাপার বলতো? আমি কিছুই বুঝতে পারছি না। আর কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? আরে চলুন তো, তারপর না দেখতে পারবেন। বলে আনাসা মেহরাবের হাত ধরে কোথাও একটা নিয়ে যেতে লাগলো। মেহরাব বুঝতে পারছে না যে এই রাত 12টার সময় আনাসা তাকে ঠিক কোথায় নিয়ে যেতে চাইছে। হঠাৎ করে আনাসা মেহরাবকে নিয়ে একটা জায়গায় এসে থেমে গেল। এরপর আস্তে করে চোখের পটিটা খুলে দিল। মেহরাবের সামনে তাকাতে অবাক হয়ে যায়, কারণ তার সামনে একটা দোলনা রয়েছে, যেটা পুরোটা সাদা গোলাপে মোড়ানো। শুধু দোলনাটা নয়, দোলনার সামনে একটা টেবিল আছে যেখানে সাদা গোলাপের ডেকোরেশন। টেবিলের উপর একটা রেড ভেলভেট কেক রয়েছে। আনাসা মেহরাবের হাত ধরে টেবিলের সামনে এনে দাঁড়ায়। আশপাশটা পুরো গোলাপের সুবাসে মোমো করছে। মেহরাব এবার আনাসার দিকে তাকায়। আনাসা গাঢ় মেরুন রঙের একটি জর্জেটের শাড়ি পরেছে। আনাসা তো ওহির রুমে বসেছিল। হঠাৎ করে তার চোখে বেঁধে দেওয়া সে দেখতেই পায়নি যে আনাসা শাড়ি পরেছে। মুখে কোনো মেকআপ নেই, লম্বা লম্বা চুলগুলো ছাড়া। কানে হালকা মেরুন স্টোনের দুল। গলায় মেহরাবের দেওয়া সেই ব্লু ডায়মন্ড পেন্ডেন্ট। ব্যাস, এতে তার সাজা শেষ। এর থেকে বেশি আনাসা সাজতেও পারে না, আর সাজতে চায়ও না। ছাদে হালকা হালকা বাতাস হচ্ছে, যার ফলে আনাসার সামনের চুলগুলো উঠছে। হঠাৎ আনাসা বলে ওঠে, কেকটা কাটুন। মেহরাব আনাসের কথায় মনে মনে বলে, আজকে এত অ্যারেঞ্জমেন্ট করেছে আনাম, আনা আবার জেনে গেল না তো যে আজকে আমাদের অ্যানিভার্সারি। 1 মিনিট, ও কিভাবে জানবে? কি হলো, কেকটা কাটুন। আমি প্রথমবার এই রেড ভেলভেট কেকটা বানিয়েছি, আর সেটাও আপনার জন্য। মিয়া বানাইছে কি একটু বাজিয়ে নেওয়ার জন্য বলে, কিন্তু কিসের জন্য? হঠাৎ একটা আয়োজন। মেহেরাবের কথা শুনে আনেশার মনটা একটু খারাপ হয়ে যায়। মুখটা একদম মলিন হয়ে যায় তার। চেহারা থেকে প্রকাশ পেল যে তার মনটা একটা কাটা দাগে যুক্ত হয়েছে। কারণ মেহরাব তাদের বিবাহ বার্ষিকী দিনে মনে রাখেনি। আনাসার সাথে রেলিং এর কাছে গিয়ে দাঁড়িয়ে বলে, আজকে আমাদের অ্যানিভার্সারি, আপনার মনে নেই? এই দিনে তো রেজিস্ট্রি পেপারে সাইন করেছিলেন। ছোটবেলায় কত তারিখ অবদর্শন হয়েছিল তা মনে নেই। তাই যেদিন রেজিস্ট্রি হয়েছে সেদিনটাকে অ্যানিভার্সারি হিসেবে পালন করছি। কিছুক্ষণ চুপ থেকে আনায়াসা ধরা গলায় বলে, অবশ্য আপনার মনে থাকারও কথা নাই, যে অবস্থায় আপনি আমাকে দিয়ে সাইন করিয়েছিলেন। মীরা পেছন থেকে আনায়াসাকে জড়িয়ে ধরে আর তার কাঁধে মুখ রেখে বলে, এত কিছু মনে রেখেছিস? আনায়াসা কিছু বলে না। মীরা আরো শক্ত করে আনায়াসাকে জড়িয়ে ধরে। তুই কি ভেবেছিলি আমার এতটাই ভুলো মন যে সম্পূর্ণ এত গুরুত্বপূর্ণ দিনগুলো আমি ভুলে যাব? আর বলি না যে ছোটবেলায় কবে আপদ হয়েছিল সেটা তোর মনে নেই? হুম, এই দিনটাই হয়েছিল। কাকতালীয়ভাবে ৮ বছর পরে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হলো, আনা পাখি। হতে পারে তখন আমি তোকে প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করেছি, কিন্তু এই দিনটা আমি কখনো ভুলতে পারিনি। বলে মীরা মানসাকে নিজের দিকে ঘোরায়। এরপর তার মুখটা নিজের হাতের আঙুলে নিয়ে বলে, চোখগুলো কেমন ছলছল করছে? আমি তো শুধু তোকে বাজিয়ে দেখছিলাম, কিন্তু তুই দেখি সত্যি সত্যি দিনটা মনে রেখেছিস, সেটা দেখে আমি অবাক হয়ে গেছি। অবাক হওয়ার কি আছে? না কিছু না। এতগুলো সাদা গোলাপের মধ্যেও আমার একটা লাল গোলাপ হয়েছে, আর সেটা হলি তুই। কি যে সুন্দর লাগছে আমার আনাকে। মেহরাবের কথায় আনায়াসা তাকে জড়িয়ে ধরে। মেহরাবও তাকে জড়িয়ে ধরে। হঠাৎ মেহরাব বলে, তবে কি জানিস না, কোনো এক ব্যস্ত বসন্ত একটা প্রিয় ফুল না ঝরে গিয়েছিল। আমি তাকে কথা দিয়েছিলাম কখনোই তাকে ঝরতে দেব না। সকল ঝড়-ঝাপটা থেকে আগলে রাখবো। কিন্তু তার যত্ন করার আগেই অসময়ে নিষ্ঠুর ঝড় আছড়ে পড়ে আমার প্রিয় ফুলটার উপর। নির্মমভাবে আমার প্রিয় ফুলটাকে সে পিষে শেষ করে দেয়। আমি শেষ বিকেলে রক্তিম আকাশের দিকে তাকিয়ে সেই ফুলকে আবারও তাজা করতে ব্যর্থ চেষ্টা করি। কিন্তু আবার সেই একান্ত প্রিয় ফুলটাকে অনেক আগেই শুকিয়ে গিয়েছে। পুরো দোষ যে শুধু এই অসময়ে নিষ্ঠুর ঝড়ের ছিল তা নয়। শুরুতে অনেক অবহেলা করেছি তাকে, অনেক কষ্টে দিয়েছি তাকে। তাই হয়তো অনেক আগলে রাখার পরও ফুলটা শুকিয়ে গিয়েছিল। খালি আমি তো দেখতে পাইনি। মেহরাবের কথাগুলো বলে আনেশা কিছু বলে না। কিছুক্ষণ পর মেহরাবকে ছেড়ে দিয়ে আনেশা বলে, চলুন, এবার কেকটা কাটতে হবে নাকি? রাত বেড়ে গিয়েছে, ঘুমাতেও তো হবে। আচ্ছা চল। এরপর আনেশা আর মেহরাব দুজন মিলে কেকটা কাটে। দুজন দুজনকে কেক খাইয়ে দেয়। সবকিছু মিটে যায় বেশ ভালোভাবেই। রাতও হয়ে যায়। মেহের আবার আনায়াসে নিচে এসে চেঞ্জ করে নেয়। এরপর ঘুমিয়ে পড়ে। আজকে ওর ক্লাব আছে, তাই সে সকাল সকালই বের হয়ে গিয়েছে ক্লাবের জন্য। আনায়াসও সকালে উঠেছে। এখন ঘড়ির কাঁটা 10টা বাজে। মেহরাব একটু আগেই উঠেছে। আনায়াস তাকে কফি দিয়ে এসেছে। এখন আনায়াসে একা একা কি বা করবে, তাই রুমে বসে আছে। মেহরাবও এখন বের হবে, তাই রেডি হচ্ছে। আর একটু কাজ আছে, কিছু গোছগাছের ব্যাপারও সেরেছে। মেহরাবকে রেডি হতে দেখে আনায়াসা বলে, এখন কোথায় যাচ্ছেন আপনি? মেহরাব কর্তা গায়ে জড়াতে জড়াতে উত্তর দেয়, কালকে আমার একটা বিজনেস ডিল আছে, ওইটা কিছু গোছগাছ আছে। আনায়াসার মুখটা মলিন হয়ে বলে, ও
মেহেরাব গম্ভীর স্বরে বলে, কেন, কিছু দরকার আছে? কিছু কি আনতে হবে? না, না, তার কোনো দরকার নেই। নাস্তাটা করেই যান। সময় হবে না। কখন আসবেন? ঠিক নেই। তাহলে খেয়েই যান। সারাদিন না খেয়ে থাকবেন নাকি? বাইরে খেয়ে নেব। আনাসা কাট কণ্ঠে বলে, বাইরে খেতে হবে না। এক্ষুনি খেয়ে যান, নাহলে আমি যেতে দেবো না। আচ্ছা, আচ্ছা, রেগে যাচ্ছিস কেন? চল খেতে দে। মেহরাবের বলার সাথে সাথে আনায়াসা উঠে বাইরে চলে যায় আর খাবারগুলো রেডি করে দেয়। মেহরাব তাড়াতাড়ি এসে কোনো রকম নাস্তা করে বের হয়ে যায়। ফায়দার ক্লান্ত শরীরটা চেয়ারে পড়ে আছে। চোখে মুখে ক্লান্তি। হঠাৎ করে তার মুখে কেউ পানি ছুঁড়ে মারে। সাথে সাথেই ফায়দা হকচকে ওঠে। পুরো রুমে অন্ধকারচ্ছন্ন, তবে সামনে আলো জ্বলছে। কিন্তু সে দেখতে পাচ্ছে না। তবুও ফায়দার সামনে তাকাতে দেখতে পায় দুইটা ছায়ামূর্তি। কিছু বলার শক্তি সে পাচ্ছে না। প্রথম ২ দিন যাওয়ার পর কথার শক্তি ছিল, আজকে তার ছিটেফোঁটাও নেই। থাকবে বা কিভাবে? আজকে ২ দিন যাবৎ একটানা পানিও তার কপালে জোটেনি। তবে মাড়গুলো ভালোই জুটেছে। দেখে নে, তোর শিকার রেডি। এই কয়দিনে কি হাল করেছে এই মেয়ের। খুব ভালোই আপ্যায়ন করেছিস দেখছি। ফায়দার কাছে অপর পাশের মেয়েটির গলাটা খুব পরিচিত লাগে। সে অনেক কষ্টে বলে, এই কে তুই? তোর গলাটা তো চেনা চেনা লাগছে কেন? সামনে আয়। ফায়দার কথা শুনে মেয়েটি বলে, সামনে তো আসবোই। সামনে আসার জন্যই তো এখানে আসা, ফায়জা নওশাদ। বলেই মেয়েটা উচ্চস্বরে হাসতে শুরু করে। তার হাসি দেখে অন্য মেয়েটাও হাসতে থাকে। হঠাৎ করে হাসি থামিয়ে চল শক্ত করে করে বলে মেয়েটি, ফায়দা নওশাদ, অনেক পাপ করেছিস তুই। একা করে তোর পাপের শাস্তিগুলো দিতে এসেছি আমি। তোকে শেষ করে তোর লাশটা আগেই তোর বাবা চাচা দেখবে। ও আমি তো একটা বড় সত্যি বলতে ভুলে গিয়েছি তোকে। এক্ষুনি বলে দিবি। বেচারি তো অনেকক্ষণ আয়ু নেই। তোর ভাই কোথায় যেন থাকে? জার্মান, তাই না? তোকে কেটে পিস পিস করে অর্ধেক অংশ জেহরায়েল ম্যানসনে তোর বাপ চাচার কাছে পার্সেল করব, আর অর্ধেক অংশ তোর ওই লম্পট ভাইয়ার কাছে পার্সেল করব। তবেই না আসল মজা আসবে। আমি খালি ভাবছি নিজের আপনজনের এমন লাশ দেখে ওদের ঠিক কী অবস্থা হবে। ঠিক তেমনি, যেমনটা বলতে গিয়েও থেমে যায় মেয়েটি। এরপর অপর মেয়েটির দিকে তাকিয়ে বলে, সেই করাতটা নিয়ে আয়। করাত দিয়ে একে পিস পিস করব। তবে একেবারে না, আস্তে আস্তে, কষ্ট দিয়ে দিয়ে। বলেই মেয়েটি হাসতে থাকে। ফায়জা নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে চিৎকার করে বলে, কে তুই বল? সামনে আয়। সামনে আসছিস না কেন? আমি দেখতে চাই তুই কে, আর এত বড় কলিজা তুই আমাকে পিস পিস করবি। মেয়েটি হাসতে হাসতে বলে, আমার কলিজা সম্পর্কে তোর কোনো ধারণা নেই। এই চল, সবকিছু রেডি করতে হবে একে পার্সেলের জন্য। বলেই মেয়ে দুটা বের হয়ে যায়। হ্যালো জাহিদ, তুই এখন পৌঁছেছিস? এই তো বেশিক্ষণ লাগবে না, সন্ধ্যার আগে পৌঁছে যাব। আমি সবকিছু অ্যারেঞ্জ করে রেখেছি, তুই আসলে কাজ শুরু করব। আচ্ছা। এরপর মেহেরা ফোনটা লাগায় আনাশাকে। কিছুক্ষণ রিং হওয়ার পর আনাশা ফোনটা তোলে। আনাশা ফোন কানে ধরতে মেহেরাব বলে, রেডি হয়ে ওইকে নিয়ে চলে আয়। আয়েশা ভ্রু কুঁচকে বলে, কিন্তু কোথায়? আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি। তুই বলেছিস না জাহিদার ওই সব ঝগড়া মিটিয়ে দিবি? হুম, তাই ওকে নিয়ে চলে আয়। আমি সবকিছু রেডি করে রেখেছি। আচ্ছা। বলে আয়েশা ফোন কেটে দেয়। এরপর ওহির রুমে যায়। কিছুক্ষণ আগে ভার্সিটি থেকে ফিরেছে সে। ফিরে এসে এখন রেস্ট নিচ্ছে। আয়েশা দরজা একটা টোকা মারে। দরজা টোকা পড়ায় আওয়াজ পেয়ে ওহি সেই দিকে তাকায়। তাকিয়ে দেখতে পায় আয়েশা দাঁড়িয়ে আছে। আরে আয়েশা, ভেতরে আয়। ওহির কথায় আয়েশা ভেতরে প্রবেশ করে। এরপর ওহিকে পাশে বসতে গিয়ে বলে, কি ব্যাপার, মুখটা এমন বাংলার পাঁচের মতো করে রেখেছিস কেন? কিছু না। কালকে রাতে কেমন কাটলো? বাবা দেখতে দেখতে ৯টা বছর পেটে গেল। তবে একসাথে তো ১ বছর থাকলি না। হুম। ওই তোকে একটা কথা বলার ছিল। হ্যাঁ, বল না। আমার সাথে কি একটু বাড়ি যেতে পারবি? একটু হাঁটতে বের হতাম আর কি। হাঁটতে বের হবি? হ্যাঁ, ওই একটু আশপাশটা ঘুরে দেখতাম। তুই কি ফিরে আছিস? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আজকে না, তোদের বিবাহবার্ষিকী, তাহলে ভাইয়ের সাথে ঘুরতে যাস না কেন? ঘুরতে চাইতিস। তোর ভাইয়া কি আর ঘোরার সময় আছে? সে তো এসেছে নিজের কাজেই। সে সেই কাজেই ব্যস্ত। সে যাই হোক, রেডি হয়ে নে। আমি তোর সাথে ঘুরতে বের হব। আচ্ছা, সন্ধ্যার সময় বাইরে হাঁটলে অনেক ভালো লাগবে। এ সময় হালকা হালকা বাতাস বইছে। আর আজকে হাওয়াটা খুব সুন্দর। তোর মনটা ফ্রেশ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তুই রেডি হয়ে নে। আচ্ছা।
এরপর আনায়াসা গেস্ট রুমে চলে যায়। মেহরাবের দেওয়া শ্রীপুরের একটি লং ফ্রক পরে নেয়, সাথে ম্যাচিং ওড়না ও আছেই। মাথায় ভালো করে পেঁচিয়ে নেয়। ওহিও রেডি হয়ে গিয়েছে। আনায়াসা রুম থেকে বের হয় ওহির সাথে এয়ারপোর্ট থেকে। বাইরে মেহরাব ঠিক আছে গাড়িতে দাঁড়িয়ে। আনায়াসা গাড়িতে উঠতে গেলেই ওই তাকে বাধা দিয়ে বলে, "কিরে, গাড়িতে উঠছিস যে? হাঁটতে বের হবি বলে গাড়িতে উঠিস কেন? আর এই গাড়িটাই বা এখানে কেন?" আনায়াসা আমতা আমতা করে বলে, ওই আমার কিছু কেনাকাটা দরকার ছিল। সেগুলো কিনেই না হয় হাঁটতে বের হবো। তোর ভাইয়াকে বলেছিলাম তাই গাড়ি পাঠিয়ে দিয়েছে। চল, চল দেরি হয়ে যাচ্ছে।" ওহিও আর কিছু বলে না। সেও আনায়াসের সাথে গাড়িতে উঠে পড়ে। বেশ অনেকটা পর যাওয়ার পর একটি রেস্টুরেন্টের সামনে এসে গাড়িটি থামে। তখন ড্রাইভার আনায়াসার উদ্দেশ্য বলে, "ম্যাম, আপনি রেস্টুরেন্টে ঢুকে পড়ুন।" ড্রাইভারের গলাটা আনায়াসের কাছে বেশ পরিচিত লাগে। ভালো করে খেয়াল করলে আনায়াসা বুঝতে পারে যে এটা জাহিদ। আনায়াসা ঠোঁট চেপে হাসে। "ওকে, আমি যাচ্ছি। আমার বান্ধবীকে একটু দেখে রাখবেন কেমন?" ওই আনায়াসার হাত ধরে ড্রাইভারের উদ্দেশ্যে বলে, "ও যাবে মানে? আমাদের তো শপিং মলে যাওয়ার কথা। আর আপনি বাংলা বলতেন কিভাবে? ১ মিনিট, ১ মিনিট। আমি তো এতক্ষণ খেয়ালও করিনি। আপনার কণ্ঠ খুব চেনা, চেনা লাগছে।" জাহিদ আর আনায়াসা একে অপরের দিকে তাকায়। দুজনে একটা শুকনো ঢোক গেলে জাহিদ একটু গলা ভারী করে বলে, "ম্যাম, আমি মীরা স্যারের লোক। জীবিকার তাগিদে এখানে আসি। উনি আমাকে এখানে পাঠিয়েছেন আর মেহরাব স্যারই ওনাকে এখানে নামতে বলেছেন।" "ও আচ্ছা। তাহলে আনায়াসা, আমি নিচে দাঁড়াই। তুই ভাইয়ার সাথে দেখা করে আয়। তারপর না হয় আমরা একসাথে শপিং এ যাবো।" "আর না, না, এতক্ষণ দাঁড়িয়ে থাকবি? বলছি যে ভাইয়া, আপনি না ওকে একটু আশপাশটা ঘুরিয়ে নিয়ে আসুন, ততক্ষণে আমি চলে যাই।" "না, তার দরকার নেই কোনো।" "দরকার নেই কেন? তুই না একটু বেশিই বুঝিস। একটু আশপাশটা ঘুরে আয় না। আমি ততক্ষণ চলে আসবো। ভাইয়া আপনাকে নিয়ে যান।" "জি, জি ম্যাম, ওনাকে আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি।" বলে ওইকে আর কোনো কথা বলতে না দিয়ে আনায়াসা গাড়ি থেকে নেমে দরজা শব্দ করে আটকিয়ে দেয়। আর চোখের ইশারায় জাহিদকে যেতে বলে। আনায়াসার ইশারা পেয়ে জাহিদ শো, শো করে গাড়ি ছোটায় আনায়াসার চোখের সামনেই। আনায়াসা আলতো হেসে ভেতরে প্রবেশ করে। এরপর লিফটের সামনে গিয়ে দাঁড়ায়। তখনই তার ফোনে একটা নোটিফিকেশন আসে। আয়েশা নোটিফিকেশনটা ওপেন করতেই দেখতে পায় মেহরাব তাকে নোটিফিকেশন দিয়েছে, "একদম টপে চলে আয়।" আনায়াসা আলতো হেসে লিফটে ঢুকে বাটন প্রেস করে। বেশ কিছুক্ষণ সময় পরে সে পৌঁছে যায়। লিফটের দরজা ওপেন হতে আনায়াসা দেখতে পায় ৩ জন মেয়ে স্টাফ তার জন্যই অপেক্ষা করছে। আনায়াসা লিফটের কাছে আসতেই একজন স্টাফ এসে বলে, "ম্যাম, কাম উইথ আস।" আনায়াসা অবাক হয়ে তাদের উদ্দেশ্যে বলে, "বাট হোয়ার টু গো?" "স্যার সিট আস টু গেট ইউর রেডি।" আনায়াসা আর কিছু বলে যাবে, কিন্তু আবারও তার ফোনে নোটিফিকেশন আসে। আনায়াসা চেক করতে দেখবে মেহেরাব তাকে লিখেছে, "ওনাদের সাথে যা, ওনারা তোকে রেডি হতে সাহায্য করবে।" আনায়াসা আর কিছু বলে না। স্টাফদের সাথেই সে চলে যায়। "এই, আপনি ঠিক কে বলুন তো? আপনাকে আমার খুব চেনা, চেনা লাগছে।" "ম্যাম, আমাকে চেনা, চেনা কেন লাগছে বলুন তো? এখানে সব চাইনিজদের মাঝে আমি এক বাংলাদেশী বলেই ভাবতাম আমাকে চেনা, চেনা লাগছে।" "না, না, আপনার মাস্কটা খুলুন। আমি আপনার ফেসটা দেখতে চাই।" "হ্যাঁ, হ্যাঁ, দেখাবো তো। আগে নিজের গন্তব্যে পৌঁছাই। আপনি আমার কিডন্যাপার নন তো? আমাকে কিডন্যাপ করে নিতে যেতে পারেন। দাঁড়ান, দাঁড়ান। আমার সোনাকে কল করছি। ও আমাকে ঠিকই বাঁচাতে আসবে।" বলে ওই নিজের পাশ থেকে ফোনটা বের করে কাউকে কল লাগায়। কিন্তু তার আগে জাহিদ বেশ জোরে ব্রেক করে। ব্রেক কষে ওর হাত থেকে খপ করে ফোনটা কেড়ে নিয়ে পকেটে পুরে নেয়। এরপর গাড়ি থেকে নেমে পেছনের দরজা খুলে ওর হাত ধরে তাকে নিচে নামায়। নিজের মুখের মাস্কটা একটানে খুলে ফেলে জাহিদ। ওহির সন্দেহ ঠিক হয়। সে গলা উঁচিয়ে চিনে ফেলে জাহিদকে। সে চাইলে তখনই গাড়ি থেকে নেমে যেতে পারত, কিন্তু সে সেটা করেনি। সেও দেখতে চাইছিল যে জাহিদ ঠিক কি করতে পারে। জাহিদের মুখে মাস্ক খোলার জন্যই ওহি মিথ্যা কল দেওয়ার নাটক করছিল। আর জাহিদ ভেবেছে হয়তো সত্যি, সত্যি কাউকে ভালোবাসে এবং তাকেই কল করতে চাইছে। "এই মেয়ে, বিদেশে এসে নতুন কাউকে পেয়ে পুরনোকে ভুলে গেছো? তুমি তো বেশ ভালোই পটলিপাস মেয়ে। কেন গো? আমার ভেতরে কিসের এত কমতি ছিল যে অন্য কাউকে ভালোবাসতে হবে?" ওই নিজের হাত ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু জাহিদ না ছেড়ে বরং তার হাতের বাঁধন আরো দৃঢ় করল। জাহিদ গম্ভীর স্বরে বললে, "যা বলছি তার উত্তর দাও। কে সে ছেলে? আমিও দেখতে চাই যে কে সে, যে তোমাকে আমার থেকেও বেশি ভালোবাসে। নাকি নিজের মনটা অনায়াসে দিয়ে দিয়েছো তুমি?" জাহিদের মুখে ভালোবাসার কথা শুনে ওহির হৃদয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে যায়। জাহিদের ওপর তার খুব অভিমান জমে আছে। কিন্তু জাহিদের মুখে ভালোবাসার কথাটা শুনে সে সব অভিমান বরফের পানির মতো গলে চলে গেল।
কিন্তু না, এটা তো জাহিদকে বুঝতে দিলে চলবে না। মানুষ সহজে জিনিসটা পেয়ে যায়, তার মূল্য দিতে পারে না। আর জাহিদের বেলাতেও ঠিক তাই হয়েছে। সে খুব সহজেই ওহিকে পেয়ে গিয়েছিল। তার থেকে অবহেলা করেছিল। কিন্তু ওহি এত সহজে ধরা দেবে না জাহিদের সামনে। জাহিদ আর কিছু বলে না। ওই নিজের পাশের সিটে বসায়। ওই গাড়ি থেকে নামতে চাচ্ছিল কিন্তু জাহিদ তাকে আটকে বলে, "একদম নামার চেষ্টা করবে না। যেখানে নিয়ে যাচ্ছি চুপচাপ সেখানে যাবে।" আমি বলার আগেই জাহিদ নিজের আঙ্গুল দিয়ে ওর ঠোঁট স্পর্শ করে। জাহিদের স্পর্শ পেয়ে ওই কেঁপে ওঠে। জাহিদ হালকা হেসে ওর সিট বেল্টে বেঁধে দিয়ে দরজা বন্ধ করে দেয়। এরপর নিজের গাড়ি নিয়ে ড্রাইভ করতে শুরু করে। রাত এখন পুরোপুরি নেমে এসেছে। আকাশটা গভীর মিশরের অন্ধকার। এই অন্ধকারের মধ্যে আকাশের বুকে রূপালি থালার মতো পূর্ণিমার চাঁদ উঠেছে। ফলে চারপাশটা একটা রূপালি আভায় মেতে উঠেছে। আর তার নিচের শহরটা ঝলমল করছে অসংখ্য আলোয়। দূরে নদীর পানি একদম শান্ত। দূর থেকে শহরের আলো এসে মিশে যাচ্ছে নদীর প্রতিফলিত ঘটছে। বরফ-চটা বাতাসে একটা অদ্ভুত নীরবতা, অপেক্ষার নীরবতা। মেহরাব দাঁড়িয়ে আছে এক কোণায়, আলো রাজকীয় পোশাকে। সে যেন রাতের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে, গম্ভীর স্থির, কিন্তু ভেতরে বয়ে যাচ্ছে অস্থিরতার ঝড়। তার দৃষ্টি বারবার ফিরে যাচ্ছে দরজার দিকে। প্রতিটা মুহূর্ত যেন এক একটা দীর্ঘক্ষণ। হঠাৎ দরজা ধীরে ধীরে খুলতে শুরু করে। সাথে সাথে নীরবের হৃৎপিণ্ডটাও যেন থেমে যায়, শব্দ করতে ভুলে যায়। তার সময় যেন নেমে এসেছে। দরজা খুলতেই দেখা যায় এক সাদা কালো আধারে সাদার আলোর প্রতিফলন। তারপর সে আলোর ভেতর থেকে ধীরে ধীরে উদ্ভাসিত হচ্ছে এক অবয়ব। আয়েশা ধীর পায়ে হাঁটতে হাঁটতে প্রবেশ করে রুফটপের একদম মাঝখানে। তার পরনে সাদা গাউনটা এতটাই বিস্তৃত যে আশেপাশের মেঝে তার কাপড়ে ঢেকে যাচ্ছে। স্তরে তরে সাজানো নরম কাপড়গুলো হালকা বাতাসে কেঁপে উঠছে। গাউনের ওপর সূক্ষ্ম রূপালি কাজ, স্টিকারের মতো ঝিলমিল করা নকশা। দেখে মনে হচ্ছে রাতের আকাশ যেন খসে পড়ছে, তারাগুলো যেন তার পোশাকে আশ্রয় নিচ্ছে। তার বুকের অংশটা নিখুঁতভাবে ডিজাইন করা, মৃদু আলো পড়তে পুরো জামা থেকে এক ধরনের পবিত্র দীপ্তি ছড়িয়ে পড়ছে আশপাশটাকে। কোমর ছুঁয়ে নিচে নেমে আসা নকশাগুলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে বিশাল ঘোরের ভেতর। দেখে মনে হচ্ছে কোনো নদী এসে মিশে যাচ্ছে সাগরে। কিন্তু সবচেয়ে নজর কাড়া যে জিনিসটি সেটা হচ্ছে গিয়ে দোপাট্টাটা। মাথা থেকে নেমে আসা সে দীর্ঘ সাদা পালকটি মতোই বিস্তৃত, পাতলা স্বচ্ছ আর অসংখ্য ছোট ছোট ঝিকিমিকি বিদ্যুতে ভরা। দোপাট্টাটা মেঝে ছুঁয়ে আবারও অনেকটা দূর পর্যন্ত ছড়িয়ে গেছে। আনাসা যতটাই এগোচ্ছে দোপাট্টাটা ততটাই পেছনে ভেসে উঠছে। আনাসা যতই মেহরাবের দিকে এগিয়ে আসছে, মেহরাব নিঃশ্বাস যেন ততই ভারী হয়ে উঠছে। আনাসা হাঁটু অব্দি চুলগুলো ম্যাক্সিবান করা, দোপাট্টা দিয়ে চুলের আংশিক ঢাকা, তবুও সামনের থেকে আলতোভাবে বেবি হেয়ারগুলো মুখ জুড়ে বেরিয়ে আছে। মাথা থেকে গড়িয়ে পড়ছে ঠিক একটা মুকুটের মতো। মুখে একদম হালকা মেকআপ করা, ঠোঁটগুলো রাঙানো আছে স্ট্রবেরি গ্লোভিং স্টেপড লিপস্টিক দিয়ে। আনায়াসের চোখগুলো একদম শান্ত, আর ঠোঁটে এমন এক হাসি যা হাজারটা কথার চেয়েও বেশি মূল্যবান। মেহরাবের সেই ছোট্ট প্রাণটার সৌন্দর্য যে আজকে একদম সেই মিশকালো আকাশের চাঁদের সৌন্দর্যকেও হার মানাচ্ছে। মেয়েরা পলকহীনভাবে তাকিয়ে আছে তার ছোট্ট প্রাণটার দিকে। সে যেন একটা ঘড়ির মধ্যে চলে গিয়েছে। মেহরাব যতটা সুন্দর ভেবেছিল তার ছোট প্রাণটাকে তার থেকেও বেশি সুন্দর সে। মেহরাবের বুকের ভেতরটা হঠাৎ ভারী হয়ে ওঠে। সে কোনো শব্দ খুঁজে পাচ্ছে না বলার মতো। আয়েশা ম্লান হেসে মেহরাবের একদম সামনে এসে দাঁড়ায়। এরপর মেহরাবের বুকের বাঁদিকে হাত রেখে বলে, "সারাদিন বুঝি এইসবেরই ব্যস্ত ছিলেন আপনি?" আলতো করে হাসে আয়েশা। মেহরাবের যেন কোনো কথাতেই মন ভুলছে না। আয়েশা মেহরাবের আরো কাছে এসে হাত দিয়ে তার চুলগুলো ঠিক করে দেয়। "কিছু বলছেন না যে? আমাকে কি ভালো লাগছে না?" মেহরাব আয়েশার কোমরটা জড়িয়ে ধরে কাঁপা কাঁপা গলায় বলে, "আনা, তুই কি আমাকে মেরে ফেলার ধান্দায় আছিস?" আয়েশা ভ্রু উঁচিয়ে মেহরাবের দিকে তাকায়। মেহরাব আয়েশার গালে এক হাত রেখে তার ঠোঁটে আলতো করে স্লাইড করে বলে, "আমার আনা যে চাঁদ থেকেও বেশি সুন্দর। চাঁদকেও হার মানিয়ে দিয়েছে। এতটা সুন্দর লাগছে তাকে যে আমি কল্পনাও করতে পারিনি। দেখ, আমার হাতটা কত জোরে জোরে বিট করছে। তুই একদিন আমাকে মেরেই ফেলবি। আপনাকে মারতে গেলে যে আগে নিজেকে শেষ করতে হবে। আনা, তুই শুধু আমার ভালোবাসা নস, তুই আমার সেই আসক্তি আর নেশা যেটা আমি চাইলেও কখনো কাটাতে পারবো না। আসক্তি আর নেশা যেমন কাটানো যায় না, ঠিক তেমনি তোর নেশাও কাটানো অসম্ভব।
তুই আমার সেই বিষাক্ত তৃষ্ণা, সেই তৃষ্ণা মেটানো অসম্ভব। আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি তোর নেশায় ডুবে যাব। আমার ছোট প্রাণের আসক্ত থাকতে চাই আমি। জানি না কখন কিভাবে তুই আমার বিষাক্ত তৃষ্ণায় পরিণত হলি। কিন্তু আমি কখনোই এই তৃষ্ণা থেকে বের হতে চাই না। সারাটা জীবন এই রাগী, গম্ভীর, বদমেজাজি মেহরাব হয়ে থাকবি। আনাও, কথা দিচ্ছি এই রাগী, বদমেজাজি মেহরাবের হয়ে থাকলে কখনো তোকে আমার ভালোবাসার অনুভূতি থেকে বঞ্চিত হতে দেব না। সেই ছোট থেকে যেভাবে তোকে আগলে রেখেছি ঠিক সেভাবে মৃত্যুর আগ অব্দি আগলে রাখবো। মেহেরাবের প্রত্যেকটা কথা যেন আনাসের হৃদয়ে গিয়ে লাগে। এই মানুষটাকে তাকে খুব ভালো লাগে, খুব ভালোবাসে সেই মানুষটাকে। সে কিভাবে মানুষটাকে ছেড়ে যাবে? কোনো প্রশ্নেরই উত্তর দেয় না সে। মেহেরাবকে যদি ছাড়তেই হয় তাহলে সে মৃত্যুকে গ্রহণ করবে। জীবিত অবস্থায় সে কোনোভাবেই তাকে ছাড়তে পারবে না। আনাসের ঠোঁটগুলো তিরতির করে কাঁপছে। গলার স্বরগুলো বারবার কেমন দলা পাকিয়ে আসছে। তবুও আনাসা বলে, আপনাকে ছেড়ে যাওয়ার আগে যেন আমার মৃত্যু হয় তবুও তো আমি জীবিত থাকা অবধি আপনাকে ছাড়তে পারবো না। মেহরাব আনাসের কপালে একটা বিষাক্ত চুমু এঁকে দেয়। এরপর তাকে ছেড়ে দিয়ে পাশের টেবিল থেকে একটা মোলায়েম কাপড় দিয়ে আনায়াসার চোখ বেঁধে দেয়। এরপর তার হাত ধরে একটা জায়গায় নিয়ে যেতে থাকে। মেহরাব থেমে গিয়ে আনায়াসার চোখ থেকে কাপড়টা সরিয়ে দেয়। এরপর হাতে ৯৯টা সাদা গোলাপ ফুলের একটা তোড়া দিয়ে হাজির হয়। হাঁটু মুড়ে আনায়াসের হাতে তোড়াটা তুলে দিয়ে বলে, তুই কি আমার সেই নেশা হবি আনা, যে নেশায় আমি অনন্তকাল জন্য ডুবে থাকতে পারি? তুই কি আমার সেই বিষাক্ত তৃষ্ণা হবি আনা, যেই তৃষ্ণায় আমার কোনোদিন মিটবে না? বলে আনাসের দিকে হাত বাড়িয়ে দেয়। আনাসা নিজের কাঁপা কাঁপা হাতখানা রাখে মেহরাবের শক্ত হাতের মাঝে। মেহরাব আনাসার হাত নিয়ে মুঠোয় নিয়ে নেয়, আলতো করে ঠোঁট ছোঁয়ায়। মেহরাব উঠে দাঁড়ায়, আনাসার উদ্দেশ্যে বলে, এই যে আমি তোকে ৯৯ সাদা গোলাপের ফুল দিলাম, এই তোড়াটা দিলাম, এর অর্থ কি তুই জানিস? আনাসা হালকা করে মাথা নাড়ায়, যার অর্থ সে জানে না। মেহরাব হালকা হেসে আনাসের গালে হাত রেখে বলে, চাইনিজদের মতে ৯ মানে হচ্ছে চিরকাল। এখানে তো ৯৯ মানে ২টা ৯ আছে, যার অর্থ ওই মেহরাব চিরহাল চিরকাল তার এই ছোট্ট প্রাণটাকে ভালোবেসে যাবে। আর সাদা গোলাপ হলো পবিত্রতার প্রতীক। আমার আনা পাখি পবিত্র স্নিগ্ধ, তাই তার জন্য ৯৯টা সাদা গোলাপ। আনাসা ফুলের তোড়াগুলো নিয়ে অঝরে কাঁদছে। এত ভালোবাসা কি সত্যি তার কপালে ছিল? সে কখনো কল্পনাতেও ভাবেনি যে মেহরাব তাকে ভালোবাসবে, তাকে এতটা আপন করে নেবে। মেহরাব আলতো হাতে আনাসা চোখের পানি মুছে দিয়ে বলে, সকালে তোর মনটা খারাপ হয়ে গিয়েছিল, হয়তো ভেবেছিলি আমি কিছু করব না, কিন্তু আমি পরিকল্পনা ছিল ঊর্ধ্বে। আমি তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তাই সবটা ভুল নাটক করেছি। তোর সাথে জড়িত সবকিছু আমার কাছে খুব স্পেশাল। আমি চাইলেও ভুলতে পারবো না এই দিনটা। তুই হয়েছিলি আমার আনা। আমি প্রতিজ্ঞা করেছিলাম, যাই হয়ে যাক না কেন তুই সবসময় আমারই হয়ে থাকবি। তখন প্রতিশোধের নেশায় ডুবে থাকলেও এখন আমি তোর নেশায় ডুবে আছি। আনাসা ফুলের তোড়াটা আস্তে করে পাশে রেখে মেহেরাবকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আমার মতো মেয়ের কপালে যে এতটা সুখ ছিল আমি কল্পনা করিনি। কেন এমন করে বলছিস তুই আনা? আল্লাহ তোর ভাগ্যে যা যা লিখেছে সেটাই তো হবেই। ছোট থেকে তুই কম কষ্ট সহ্য করিসনি, সেই সব কষ্টের দিন শেষ হতে চাইছে আমাদের নরম ছোঁয়ায়। কিছুক্ষণ চুপ থাকার পর মেহেরাব আবারও বলে, চল একটা কেক কাটি। আমি তো আর তোর মতো এত ভালো কেক বানাতে পারিনি, তবে আমি চেষ্টা করেছি। এত কিছু করার কি দরকার ছিল হুম? বলে আনাসা সামনের টেবিলের দিকে তাকায় আর দেখতে পায় একটা সুন্দর কেক রাখা, যার অর্ধেকটা পুরো কালো রঙের আর বাকি অর্ধেকটা পুরো সাদা রঙের। মেহরাব কালো রং পছন্দ করে আর আনাসা সাদা রং। তার দুজনের পছন্দের রঙের মাথায় রেখে মেহরাব এই কেকের থিমটা রেখেছে। মেহরাব আনাসের হাতটা আলতো করে ধরে নিজের হাতের মুঠোয় নিয়ে কেকটা দিকে এগিয়ে যায়। এরপর নাইফটা তুলে নিয়ে মেহরাব আনাসাকে উদ্দেশ্য করে বলে, ফু দে। আনাস আর মেহরাব একসাথে ফু দিয়ে ক্যান্ডেলটা নেভায়। এরপর নাইফ দিয়ে কেকটা কেটে একে অপরকে খাইয়ে দেয়। ওই দাঁড়িয়ে আছে দাবনের ধারে। সামনে নদীর পানি স্বচ্ছ কাচের মতো টলটল করছে। নদীর পানির ওপর আশেপাশের আকাশ ছুঁই বিল্ডিং এ আলতো প্রতিচ্ছবি ফুটে উঠেছে। জাহিদ ও ওহির পাশে দাঁড়িয়ে আছে। দুজনের মধ্যে পিনপতন নীরবতা বিরাজ করছে। কারো মুখে কোনো কথা নেই। সকল নীরবতা ভেঙে ওহি বলে, কিছু বলার যদি নাই থাকে তাহলে শুধু শুধু দাঁড়িয়ে রেখেছেন কেন? জাহিদ কিছু বলে না। সে অনর্গল হাত ডোবায়। কিছু বলতে চাইছে, তবে পারছে না। ওহি মনে মনে বলে, গাধা কি আর শুধু শুধু বলি ভালোবাসে, সেটা বলতে এত নার্ভাস কাজ করছে। এই কথা মনে হয় আমাকে পিটিয়ে মানুষ করতে হবে। আমি না থাকলে কোনো মেয়েই মনে হয় কপালে জুটতো না। আমার প্রচেষ্টা এত দূর অব্দি সম্পর্কটা গিয়েছে।
জাহিদ কিছু একটা বলতে গিয়েও থেমে যায়। পাশে থেকে একটা আইসক্রিম কার্ট দাঁড়িয়েছিল। সেখান থেকে অনেকে আইসক্রিম কিনছে। জাহিদ ওহিকে ওখানে দাঁড়াতে বলে। তারপর আইসক্রিম কার্টের কাছে যায়। হাতে ২ টা আইসক্রিম নিয়ে আবার ওহির কাছে ফিরে আসে। একটা আইসক্রিম ওহির হাতে দিয়ে অন্য হাতটা ধরে একটু কোলাহলমুক্ত জায়গায় এসে দাঁড়ায়। এই দিকটা সেরকম কেউ নেই। এখানে বসার জায়গাও আছে। জাহিদ ওহিকে বেঞ্চে বসায়। ওহিও বিরক্ত নিয়ে বসে পড়ে। সে কখন থেকে তাকে এই নদীর পাড়ে দাঁড় করিয়ে রেখেছে। অবশেষে বসতে তো দিল। জাহিদ ওর উদ্দেশ্যে বলে, "আইসক্রিমটা খাচ্ছ না যে? দাও, আমি প্যাকেট ছিঁড়ে দিচ্ছি।" বলে ওহির হাত থেকে আইসক্রিমটা নিতে যাবে কিন্তু ওহি হাত সরিয়ে নিয়ে বলে, "থাক, এত আদিক্ষেতা দেখানোর কোনো দরকার নেই। আমি প্যাকেট ছিঁড়তে পারি। এটুকু শক্তি আমার ভিতর আছে। আপনারও কষ্ট করে ছিঁড়ে দিতে হবে না।" বলে ওহি প্যাকেটটা ছিঁড়ে আইসক্রিম খেতে শুরু করে। জাহিদ গম্ভীর স্বরে বলে, আপনি করা কবে থেকে শুরু করলেন?" ওই গা ছাড়া ভাব নিয়ে আইসক্রিম খেতে খেতে বলে, "যেদিন থেকে বুঝতে শিখেছি আপনি অন্য কারো স্বামী, আমি আবার অন্য কারো জিনিস নিয়ে টানাটানি করি না।" ওহির কথায় জাহিদ অবাক হয়ে বলে, "অন্য কারো স্বামী মানে? আমি তো কখনো বিয়েই করিনি।" "তো কি হয়েছে? এখন করে নিন। কিন্তু পরে তো করতেই পারবেন।" "সে যাই হোক, আপনার কথা তাড়াতাড়ি শেষ করুন। আমি আবার ফিরতে হবে।" "এত তাড়াহুড়ো করছো কেন? কই, আগে তো যেতে চাইতে না?" "দিন পাল্টেছে মিস্টার জাহিদ মাহমুদ। আগে তো অনেক কিছুই করতাম। কিন্তু এখন আপনি শুধু অবহেলাই করতেন। তাই এসব বাদ দিন। আর বেহার মতো কারোর পেছনে ঘুরে বেড়াতে চাই না। এখন যে আমার কদর বোঝে, তার কাছে থাকতে চাই আমি।" ওহির কথা শুনে জাহিদের মুখ রাগে লাল হয়ে যায়। হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ কন্ট্রোলে আনার চেষ্টা করছে সে। তার সামনেই তার ভালোবাসার মানুষ অন্য কারো কথা বলছে। রাগ হওয়াটা স্বাভাবিক। ওই তাড়াতাড়ি করে আইসক্রিমটা শেষ করে বলে, "এখন তবে উঠি। এখান থেকে আবার কি করবেন কে জানে। আর আপনি এত দূর থেকে আমাকে আইসক্রিম খাওয়াতে আসলেন, তার জন্য অনেক ধন্যবাদ।" বলে হয়ে চলে যেতে নেবে কিন্তু তার আগে থেমে গিয়ে জাহিদকে আরো একটু জ্বালানোর জন্য তার সামনে এসে দাঁড়িয়ে বলে, "সামনের মাসে আমি বিয়ে করতে যাচ্ছি। আসবেন কিন্তু। বাই।" ওহির কথাটা বলতে দেরি কিন্তু জাহিদের তাকে জড়িয়ে ধরতে দেরি হয় না। সে ওহিকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরে বলে, "কেন আমার সাথে এমনটা করছো ওহি? মানছি আমি তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করিনি। কিন্তু কেন এমনটা করেছি একবারও জানার চেষ্টা করেছো? আমি কি পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি একবারও জানার চেষ্টা করেছো? হ্যাঁ, তোমার অধিকার আছে আমার উপর রাগ করার। আর তোমার রাগ করাটাও খাটে। কিন্তু একবার আমার সবটা এক্সপ্লেন করতে দাও।" ওহি জাহিদকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে কাট কণ্ঠে বলে, "আমি কিচ্ছু শুনতে চাই না আপনার থেকে, বুঝেছেন?" বলেই ও চলে যেতে নেবে। তখনই জাহিদ তার হাতখানা ধরে নিজের সামনে এনে দাঁড় করিয়ে বলে, "প্লিজ ওহি, একটাবার আমার কথাটা শোনো। আমি তোমাকে ভালোবাসি। আমাকে প্লিজ সবটা এক্সপ্লেন করতে দাও। প্লিজ, এবার আমার কথাটা শোনো। ভালো যদি বাসতেন তাহলে একবার অন্তত খোঁজ নিতেন। যদি মানুষটার ভালোবাসারই হয় তাহলে তার খোঁজ নেওয়া যায়। যদি ভালোবাসার মানুষের জন্য সময় বের করতে না পারেন তাহলে সে ভালোবাসার লাভ কি?" দিনের পর দিন আমি বেহায়ার মতো আপনার পেছনে পড়েছিলাম। কতবার আপনি আমার মুখের উপরই ফোন কেটে দিয়েছেন, তাও নির্লজ্জের মতো। আবার ফোন করেছি আপনাকে। কেন জানেন? ভালোবাসতাম তাই। যে ভালোবাসায় ইগো চলে আসে না, সেটার ভালোবাসা থাকে না। আর এবার আমি আমার সেই ইগোতে আঘাত করেছি। আর আপনি সেটা প্রশ্রয় দিয়েছেন। তাই তো মুখ ফিরিয়ে নিয়েছি আমি আপনার থেকে। বুঝেছেন? ভালোবাসতাম মানে? এখন আর বাসো না? ওই দৃঢ়কণ্ঠে উত্তর দেয়, "না, এখন আর বাসি না আপনাকে ভালো। যেখানে কোনো সম্মান নেই, কোনো যত্ন নেই, সেখান থেকে কি লাভ ভালোবেসে? অনেক হয়েছে, কিন্তু আর না। এবার আমি আমার সুখ খুঁজে পেয়েছি। আর পুরনোকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাই না আমি। এবার আমি আবার নতুন করে জীবনটা শুরু করতে চাই।" ব্যাস, এই কথাটা জাহিদকে রাগিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। জাহিদ এক ধাক্কা দিয়ে ওহিকে বেঞ্চে বসিয়ে দেয়। তারপর তার ২ হাতে দুপাশ দিয়ে ক্ষিপ্ত স্বরে বলে, "আমিও দেখতে চাই কে সে যার এত বড় কলিজা যে আমার থেকে ভালোবাসা কেড়ে নেয়।" ওহিও চুপ করে থাকে না। সে কড়া গলায় বলে, "আমি আর আপনার নই। তাই নিজের এসব ফালতু নাটক করা বন্ধ করুন। বিয়ে করবে তাই না? ওকে, আমিও দেখি তুমি আমাকে ছাড়া অন্য কাউকে কিভাবে বিয়ে করো। যে তোমাকে বিয়ে করতে আসবে তাকে আমি জ্যান্ত কবর দিয়ে দেব। পারলে করে দেখান। আমিও দেখতে চাই আপনি কি করতে পারেন। তুমি দেখতে চাও আমি কি করতে পারি?" বলে বাঁকা হেসে ওহির দিকে এগোতে শুরু করে জাহিদ। জাহিদকে নিজের দিকে এগোতে দেখে ওই তার হাতের ফাঁক দিয়ে বের হয়ে যায়। ফলে জাহিদ হকচকিয়ে যায়। ওই দূরে দাঁড়িয়ে বলে,
ওহির নাগাল পাওয়া এত সহজ নয় মিস্টার জাহিদ মাহমুদ। বলেই ওহি সেখান থেকে দাঁড়াতে লাগে না আর, দৌড়ে চলে যায়। জাহিদও তার পেছন পেছন দৌড়াতে থাকে। তবে সে ওইকে হারিয়ে ফেলে। জাহিদ এক হাত দিয়ে নিজের চুল খামচে ধরে বলে, আজকে পার পেয়ে গেলে, কিন্তু সবসময় যে পাবে এর কোনো মানে নেই। তোমাকে তো আমার করেই ছাড়বো ওহি। সবকিছু শেষ করে মেহেরাব আর আনায়সা ফিরতে ফিরতে রাত 1টা বেজে যায়। ওই আনায়সার তার অ্যাপার্টমেন্টের একটু ডুপ্লিকেট চাবি দিয়ে রেখেছিল, তাই তাদের ঢুকতে কোনো সমস্যা হয় না। মেহেরাব আর আনায়সা ফ্রেশ হয়ে বেডের উপর বসে। আনায়সা হঠাৎই বলে ওঠে, ভাইয়া কি ওইকে মানাতে পারলো? আরে চিন্তা করো না, ও ঠিকই পারবে, সবটা সামলে নেবে ও। অনেক টায়ার্ড লাগছে, এখন না ঘুমালে কালকে সকাল সকাল উঠতে পারবো না, কনফারেন্স মিস হয়ে যাবে। ঠিক আছে, ঘুমিয়ে পড়ুন। এরপর আনাসা উঠে গিয়ে রুমের লাইটটা অফ করে দেয়। বেডে এসে মেহরাবের হাতের উপর মাথা রেখে শুয়ে পড়ে। মেহরাব আর আনাসার মাথায় হাত বুলাতে বুলাতে ঘুমিয়ে যায়।